স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি নীলিমা জাহান। আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা ও পতাকায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে এই হামলাকে বলা হচ্ছে পূর্ব পরিকল্পিত। এদিকে এই ঘটনাকে দুঃখজনক বলে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা দিল্লি সম্পর্ক। কয়েকদিন ধরে আগরতলা ও আশপাশের অঞ্চলে বিক্ষোভ মিছিল হচ্ছে। সীমান্ত সংলগ্ন ইন্টিগ্রেটেড চেকপোস্টে যুব কংগ্রেসের তরফ থেকেও বিক্ষোভ হয়েছে। এরই জেরে সোমবার দুপুরে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে চালানো হয় হামলা ভাঙচুর। হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে দেয়া হয় আগুন। এই হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। দ্রুত হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আহ্বান জানিয়েছে দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের। এই হামলাকে ভিয়েনা কনভেনশন পরিপন্থী বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে দূতাবাসে হামলার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠন। সন্ধ্যা থেকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকে সাধারণ ছাত্র জনতা। পরে সেখানে জড়ো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে মিছিল ব্যবসায় প্রশাসন অনুষদ, হলপাড়া, মুহসিন হল, ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে এসে মিছিল শেষ হয়। বিক্ষোভ থেকে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ জানান তারা। সতর্ক করেন এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার। বলেন ভারত বাংলাদেশের দূতাবাসে হামলা করে এক নগ্ন ইতিহাস রচনা করেছে। ভিয়েনা কনভেনশনের বিপরীতে গিয়ে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলেও জানান বক্তারা। ভারতের সাথে সুসম্পর্ক চায় বাংলাদেশ, তবে তা পারস্পরিক স্বার্থ রক্ষা করে। বিকেলে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করার পর সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে গ্লোবাল ক্যাম্পেইন চলছে, সে বিষয়ে ব্যবস্থা নিতে পরিকল্পনা করছে সরকার। ইসকনের সাবেক নেতা চিন্ময় প্রভুকে গ্রেফতার এবং আদালত প্রাঙ্গণে আইনজীবী হত্যার পর থেকেই ধর্মীয় উত্তেজনা বাড়ে বাংলাদেশে। সরকারের দাবি, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার চালাচ্ছে। সোমবার বিকেলে ঢাকার বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত এবং কর্মকর্তাদের এ বিষয়ে জানাতে ব্রিফ করা হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, পাকিস্তান, ভারত, মরক্কো, জার্মানি, চীন, জাপান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা অংশ নেন এবং প্রশ্ন করেন। পরে সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয় গণমাধ্যমের বিভ্রান্তিকর প্রতিবেদন জনমনে উত্তেজনা তৈরি করছে। 5ই আগস্টের পরে ভারতের সাথে সম্পর্ক আগের মতো নেই, এটা স্বীকার করেই ভারতের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। আমরা ভারতের সাথে একটা স্বাভাবিক ভালো সুসম্পর্ক চাই, পরস্পরের স্বার্থ ঠিক রেখে। এখানে আসলে অন্তরের চেয়ে স্বার্থটা বেশি গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। ভারত বাংলাদেশ উভয়ই আমি মনে করি সম্পর্ক এগিয়ে নেবে নিজেদের স্বার্থ। এখন মেজার কিভাবে করবেন? ধরুন ভিসা বন্ধে আমাদের কিছু অসুবিধা হচ্ছে। সংখ্যালঘু সহ বিভিন্ন ইস্যুতে বর্তমান সরকারের বিরুদ্ধে একটি গ্লোবাল ক্যাম্পেইন চলছে। এই প্রসঙ্গ টেনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। এটা কিন্তু একটা গ্লোবাল ক্যাম্পেইন চলছে, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইন চলছে। গ্লোবের সবাই যে পার্টিসিপেট করছে তা না, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইনটা চলছে কিন্তু একটা বিশেষ গোষ্ঠীর দ্বারা চেষ্টা করতেছে, সবখানে তারা হিট করার চেষ্টা করছে। সেটা আমাদের তাদের রিচ বেশি, এটা কোনো সন্দেহ। যারা এটা করছে তাদের রিচ আমাদের তুলনায় বেশি, আমাদেরকে তাদেরকে মোকাবেলা করতে হবে। রাষ্ট্রদূতরা যেসব প্রশ্ন করেছেন সেগুলোর সন্তোষজনক উত্তর পেয়েছেন বলেও দাবি করেন তৌহিদ হোসেন। আমরা তাদেরকে, আমার মনে হয় আমরা তাদেরকে অন্ততপক্ষে আমাদের যে অবস্থানটা সেটা পৌঁছে দিতে পেরেছি। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি, পার্শ্ববর্তী দেশের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে একচেটিয়া মিথ্যাচার ছড়াচ্ছে। এই মন্তব্য করে বাংলাদেশের গণমাধ্যমকে সতর্ক থেকে প্রকৃত চিত্র তুলে ধরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সার বীজের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
সোমবার বেলায় 11টায় ঢাকা থেকে হেলিকপ্টারে রংপুরে শহীদ আবু সাইদের বাড়িতে যান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। কবর জিয়ারত শেষে খোঁজ খবর নেন আবু সাইদের পরিবারের, হুঁশিয়ারি দেন জুলাই আগস্টে গণহত্যায় জড়িতদের কাউকে ছাড় না দেয়ার। এই মামলাটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি শুরু করব এবং অন্যান্য যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে তাদের যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন এবং আমার পুলিশ আইডেন্টিফাই করতে পারে তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। ইসকন সম্পর্কে ভারতীয় গণমাধ্যমের কঠোর সমালোচনা করেন উপদেষ্টা, জানান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগছে, সবাইকে ধৈর্য ধরতে হবে। এখানে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় নাই। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমগো সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে। আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন, যারা আপনি এই যে মিথ্যা ঘটনা রটাচ্ছে তাদের মুখে সে সময় চুলকালি পড়বে। পরে নগরীর পুলিশ লাইন্স স্কুল মিলনায়তনে বিভাগীয় প্রশাসনের সমন্বয় সভা শেষে কৃষি সম্প্রসারণের মতবিনিময় সভায় অংশ নেন উপদেষ্টা, জানান দেশে সার বীজের কোনো সংকট নেই। আলুর দাম নিয়ে মধ্যস্বত্বভোগীদের কারসাজিকে দায়ী করেন তিনি। আলুর বীজটা গত বছর আমরা 3000 টনের উপরে বীজ আনছিলাম, এবারও প্রায় ওই পরিমাণে বীজ আরও একটু বেশি বীজে আনা হবে। বিআইডিসির বীজ ছিল টন হলো 24 টাকা করে, কিন্তু অনেক জায়গায় হয়তো একটু বেশি দামে তারা বিক্রি করতেছে। এই জন্য আমরা ইনস্ট্রাকশন দিছি এটা মোবাইল কোড করে তাকে শাস্তির আওতায় আনা। সারের কোনো ধরনের সংকট নেই। যদি এখানে আপনার যদি কোথাও সংকট হয়ে থাকে, এখানে ডিসি সাহেব কমিশনার সাহেব আছে, ওনারা তো ওই সারের ইসে আপনারা ওনাকে নলেজ আনেন এবং তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে। রংপুর সফরে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ছিলেন বিজিবি ও র্যাবের মহাপরিচালক। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনর্জীবিত করতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে সার্ক মহাসচিব গোলাম সারোয়ার সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। ডক্টর ইউনুস বলেন, সার্ক এখন অনেকটাই ভুলে যাওয়া এক শব্দ। যদি একে পুনর্জীবিত করা যায় তাহলে পুরো অঞ্চলের জন্য সুফল বয়ে আনবে। সার্ক মহাসচিব গোলাম সারোয়ার প্রধান উপদেষ্টাকে বর্তমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। উচ্চ পর্যায়ের বৈঠকের অভাবে এই সংস্থার কার্যক্রম সঠিক শক্তি এবং দিক নির্দেশনা পাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। আগামী জানুয়ারিতে বাংলাদেশে আয়োজিত যুব উৎসবে সার্কভুক্ত দেশগুলোর যুবকদের আমন্ত্রণ জানান ডক্টর ইউনুস। আগামী বছরে ২রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর হবে হালনাগাদ। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির প্রথম সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ কমিশনের এ সিদ্ধান্তের কথা জানান। দায়িত্ব গ্রহণের পর নাসির উদ্দিন কমিশনের এটি প্রথম কোনো বৈঠক। আলোচনায় আসে জাতীয় সংসদের সীমানা নির্ধারণ ও অমীমাংসিত ইস্যুর জটিলতা নিরসন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। বেলা 11টায় বৈঠক শুরু হয়ে চলে টানা 3.5 ঘন্টা। এতে অংশ নেন 4 কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমান মাসুদ, তহমিদা আহমদ ও আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সংসদীয় সীমানা নির্ধারণ নিয়ে এদিন কোনো সিদ্ধান্ত না হলেও ভোটার তালিকা হালনাগাদ করে চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আমাদের হাতে 17 লক্ষ ডেটা আমাদের হাতে আছে, যেটা 1 জানুয়ারি 2025-এ আমরা সন্নিবেশ করব এবং তারা নতুন ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ সঠিক তালিকা নিশ্চিত হবে বলে আশা করেন ইসি সানাউল্লাহ। যারা বাদ পড়লো আমরা চাই যে তারা আমাদের ভোটার তালিকায় সন্নিবেশিত হোক। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব। তথ্য সংগ্রহ সহ যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ করতে 6 মাসের একটি টাইম ফ্রেম বেঁধে দেন তিনি। 26 সালের 1 জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবে। নুপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনীতিবিদ, ব্যবসায়ীরা নন, বিগত সরকারের সময় দুর্নীতিতে সবচেয়ে এগিয়ে ছিলেন সেনা কর্মকর্তা ও আমলারা। তাদের সীমাহীন লুটপাটে বিপাকে পড়েছে অর্থনীতি। সংকট উত্তরণে সরকারকে আগামী 6 মাসের কর্মপরিকল্পনা প্রকাশের তাগিদ শ্বেতপত্র প্রণয়ন কমিটির। তারা বলছেন বাংলাদেশ এরই মধ্যে মধ্য আয়ের ফাঁদে পড়েছে। এ থেকে ঘুরে দাঁড়াতে অর্থনীতির গতি বাড়াতেই হবে। সেই সঙ্গে উন্নয়নশীল দেশের স্বীকৃতিও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে মনে করেন দেশবরেণ্য অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা।
এবং একই সাথে আওয়ামী লীগ সরকার চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রের প্রতিষ্ঠা করেছিল, আর তাতে সবচেয়ে বেশি ফায়দা লুটেছেন সেনা কর্মকর্তা ও আমলারা। শ্বেতপত্র প্রণয়ন কমিটির মূল্যায়ন প্রতীত সরকার ক্ষমতায় টিকে থাকতে আইন করে লুটপাট করার সুযোগ করে দিয়েছিল। জনগণের দৃষ্টিতে কে বেশি দুর্নীতিবাদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী নাকি আমলা? তারা মনে করেন যে ক্ষমতার যে চোরতন্ত্র হয়েছে তার মূল স্তম্ভ হিসেবে উর্দি পড়া, উর্দি ছাড়া আমলারা কাজ করেছে। কমিটির প্রধান বলেন, দুর্নীতির জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে ব্যাংক খাত, এরপর অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি এবং তথ্য ও প্রযুক্তি খাত থেকে বিপুল অঙ্কের টাকা লোপাট হয়েছে। প্রযুক্তি খাতে প্রচুর টাকা পয়সা এখানে গেছে। এখানে যে সমস্ত সংগ্রহ, ক্রয় ইত্যাদি হয়েছে, এটা একটা অভিনব পদ্ধতিতে হয়। অর্থনীতিবিদরা বলেন, দুর্নীতির ব্যাপকতা এতটাই বেশি যে এ নিয়ে গবেষণা হওয়া উচিত। সংস্কারের বিরোধীরা যারা নানাভাবে যে গোষ্ঠীবদ্ধভাবে যারা সংস্কারকে আটকেছে, সেগুলো তো এখনো বিদ্যমান। এই পর্যন্ত 30 থেকে 33 বিলিয়ন ডলার জেনারেশন টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে। তো আমি একটু কনজারভেটিভলি ধরে নিয়েছি যে অ্যাটলিস্ট 10% যারা কিকব্যাক হয়েছে, তাহলে 3 বিলিয়ন ডলার হাত বদল হয়েছে এই প্রকল্পগুলো দেওয়ার ক্ষেত্রে। অর্থনীতিবিদরা বলছেন, তথ্যের নৈরাজ্য আর দুর্নীতির ফলাফল বাংলাদেশ এখন মধ্যমায়ের ফাঁদে। এর আগে বলতাম যে মধ্যমায়ের ফাঁদে পড়ার ঝুঁকি আছে, এখন সেটার ঝুঁকি নাই, এটা ঘটে গেছে বলে আমরা তথ্যপত্র দিয়ে তাদের দেখানোর চেষ্টা করেছি। প্রশ্ন ছিল, এ অবস্থায় উন্নয়নশীল দেশের স্বীকৃতি নিতে বাংলাদেশ কি প্রস্তুত? বিশ্লেষকদের পরামর্শ, এটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আমাদের প্রতিবেশী নেপাল, সে কিন্তু 2026 সালে আমাদের সাথে গ্রাজুয়েশন হওয়ার কথা। 2026-এ না করে 29-এ করি বা 32-এ করি, আমাদের প্রস্তুতিটা কিন্তু আমাদের দুর্বল হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। শ্বেতপত্র কমিটি বলছে, আগামী 6 মাস অর্থনীতির জন্য খুবই সংকট। এ থেকে উত্তরণে সরকারকে একটি মধ্যমেয়াদী নীতি গ্রহণের পরামর্শ তাদের। আগামী 6 মাসে কি অর্থনৈতিক সংস্কার হবে, সেই সংস্কারের ফলে মূল্যস্ফীতি, টাকার মান, মুদ্রার হার, সুদের হার ইত্যাদি বিষয়াদি কোথায় পৌঁছাবে, এইটার একটি লক্ষ্য দিতে হবে। চেষ্টা করছি হবে, এইটুকু বললে হবে না, আরেকটু দায়বদ্ধতার ভিতরে আমাদের সরকারকে নিতে হবে। বিনিয়োগ মন্দা কাটানো এবং অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বিদেশিদের পরিষ্কার ধারণা দিতে বিশেষ উদ্যোগ নেয়ার পরামর্শ দেয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি। উন্নয়ন ফোরাম আয়োজন করার কথা বলছি। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান প্রতিপক্ষ আপাতত দুর্বল হলেও সামনের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে কঠিন, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ চাইলেই ক্ষমতায় যেতে পারবে বিএনপি। তাই দলীয় নেতাকর্মীদের নিয়ে শুধু সভা সমাবেশ না করে জনগণের কাছে যাওয়ার নির্দেশ দেন তিনি। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক খুলনা ও ময়মনসিংহ বিভাগীয় কর্মশালায় যোগ দেন বিএনপির ১৮টি ইউনিটের আমন্ত্রিত নেতারা। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২ বছর আগে বিএনপি যে ৩১ দফা দিয়েছে, তার মধ্যে রাষ্ট্র মেরামতের সবকিছুই রয়েছে। দেশ শুধু আমাদের দলের নেতাকর্মীদেরকে নিয়ে, দেশ হচ্ছে দেশের মানুষকে নিয়ে, দেশের মানুষকে, এই যে প্রায় ২০ কোটি মানুষ দেশে, এই সকল মানুষের জন্যই এই দেশ, মানুষকে নিয়ে এই দেশ। কাজেই আপনি যদি দেশের জন্য করতে চান, দেশের মানুষের জন্য করতে চান, তাহলে এইগুলো আমাদেরকে নিয়ে যেতে হবে মানুষের কাছে। প্রধান প্রতিপক্ষ আপাতত দুর্বল হলেও আগামী নির্বাচন সহজ হবে না বলে মত তার। দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে, সামনের যে নির্বাচন এটি এত সহজ না। হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে, তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। কিছু কিছু সহকর্মীর মধ্যে ঢুকে গেছে এমন একটা ভাব যে আমরা ক্ষমতায় বোধহয় চলে যাচ্ছি বা চলে গিয়েছি। আপনাদের সকলকে আমি দৃঢ়ভাবে বলবো, আমরা ক্ষমতায় যাইনি, আমরা ক্ষমতায় যাব কিনা আমরা জানি না। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো।
সভা সমাবেশের বাইরে নেতাকর্মীদের জনগণের কাছে যাওয়ার নির্দেশ দেন তারেক রহমান। এই 31 দফা আমাদেরকে নিয়ে যেতে হবে, এটার পক্ষে মানুষের সমর্থন আমাদেরকে আদায় করতে হবে। এই কাজটি আপনাদেরকে কষ্ট করে এই কাজটি করতে হবে। শুধু এই 4 দেওয়ালের ভিতরে আজকে 31 দফা রেখে দিলে চলবে না। আপনাদেরকে এখন পরিকল্পনা নিতে হবে কিভাবে আপনারা উপজেলায় করবেন। উপজেলা নেতৃবৃন্দকে সাথে নিয়ে জেলা নেতৃবৃন্দ পরিকল্পনা করবেন কিভাবে আপনারা ইউনিয়ন পর্যায়ে চলে যাবেন। সেটি আপনাদেরকে পরিকল্পনা করে গ্রহণ করতে হবে, অর্থাৎ মোট কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। নেতাকর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন, জনগণের সমর্থন পেলেই কেবল ক্ষমতায় যেতে পারবে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাধীন আরেকটি রানওয়ে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে অভিজ্ঞ কোনো প্রতিষ্ঠানকে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্ব ছাড়াও সিভিল এভিয়েশনের বিভিন্ন চার্জ কমানোর দাবি উঠেছে। সোমবার রাজধানীর এক হোটেলে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ATJFB আয়োজিত গোল টেবিল বৈঠকে এসব দাবি উঠে আসে। এরই মধ্যে তৃতীয় টার্মিনালের সেবার মান বৃদ্ধির আশ্বাসও মিলেছে সরকারের কাছ থেকে। বিমান ও পর্যটন বিষয়ক সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ATJFB'র আয়োজন থার্ড টার্মিনাল সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক গোল টেবিল বৈঠক। মূল প্রবন্ধ উপস্থাপক এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব মফিজুর রহমান প্রশ্ন তোলেন তৃতীয় টার্মিনালের ব্যয় নিয়ে, তুলে ধরেন নকশার ত্রুটির বিষয়টিও। টার্মিনাল নির্মাণ ব্যয় এখন অনুমান করা হচ্ছে 25,000 কোটি টাকায় দাঁড়াবে, কিন্তু একই সময়ে শুরু হয়ে 2022 সালে পূর্ণ অপারেশনে আসা বেঙ্গালুরু কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের সেকেন্ড টার্মিনাল নির্মাণে ব্যয় হয়েছে বাংলাদেশি মুদ্রায় 7,000 কোটি টাকার কিছু বেশি। দুঃখিত, আমি আমাদের কাজটাকে সেভাবে মূল্যায়ন করতে পারছি না। মানহীন সেবা উল্লেখ করে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব এককভাবে বিমানকে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন অন্য বক্তারা। বিমানের মনোপলি ভেঙে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবাদানকারী প্রতিষ্ঠান নেবার আহ্বান তাদের। এখন কম্পেয়ার যদি আমি কার্গো টার্মিনাল করি, উই আর স্টাক, উই কান্ট ওয়ার্ক দেয়ার, দেয়ার ইজ নো ওয়ার্কিং এনভায়রনমেন্ট। এখানে কোনো রুলস রেগুলেশন চেঞ্জ করার কোনো সুযোগ নাই। দেন ইট টেক্স 4 মান্থস, এবং আমরা আজকে পর্যন্ত এয়ারলাইন্স চালাচ্ছি। এই নভেম্বরে আমরা স্টার্ট করেছি BFCCর সাথে কন্ট্রাক্ট ছাড়াই। বিমানবন্দরের বর্ধিত সার্ভিস চার্জ সহ সিভিল এভিয়েশনের সেবার মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন কেউ কেউ। গত 54 বছরে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে 54 বছর সিভিল এভিয়েশনের অ্যাচিভমেন্ট ইজ 0। হ্যাঁ, আমাদের একটা নতুন রানওয়ে হয়নি, আমাদের কিছুই হয়নি। যে ডেস্টিনেশনগুলো আমাদের ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। যদিও তৃতীয় টার্মিনালে আন্তর্জাতিক সেবা দিতে কোনো ছাড় দিবে না বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এর ব্যত্যয় হলে বিমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বেবিচক চেয়ারম্যানের। Each and every one of us, even we are doing business, we have to do it ethical business, and we have to take this organization forward together. We will do. So we have listened to your problems, we will listen to the cargo problems and all this, and we'll meet each and everyone and we'll try to solve out the problems. হযরত শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়েই মূলত ATJFB'র আলোচনা। প্রধান অতিথির বক্তব্যে বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা AF হাসান আরিফ বলেন, এই টার্মিনাল নির্মাণে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। পুরো বিষয়টা এখন দেখা হচ্ছে, প্রশ্ন হচ্ছে সক্ষমতা বৃদ্ধি বিষয়টা, সেটা আমরা দেখব, এবং সেখানে যদি তার সক্ষমতার অভাব হয় সেখানে বিকল্প ব্যবস্থা নেওয়া যাবে। তো সুতরাং এটা ওই ক্লোজ এন্ডেড না, এটা ওপেন এন্ডেড। শাহজালাল বিমানবন্দরে গত 3 দশক আগে সেবার মান নিয়ে যেসব অভিযোগ পাওয়া যাচ্ছিল, সেই পরিস্থিতি পাল্টায়নি দীর্ঘ সময় গড়ালেও, এমন আক্ষেপ আর অনুযোগ আসে কোনো কোনো বক্তাদের কাছ থেকে। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় নতুন করে আরও 9 জনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। একই সাথে চিন্ময় দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা মামলায় 8 জনকে 7 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক ও শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন। গেল 26 নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
হত্যা করা হয়। ঘটনার 4 দিন পর আলিফের বাবা 31 জনের নামে উল্লেখ সহ অজ্ঞাত 10 থেকে 15 জনকে আসামি করে মামলা করেন। আর আইনজীবীদের ওপর হামলার ঘটনায় 116 জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন আলিফের ভাই। এছাড়া পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে 3টি আলাদা মামলা হয়। তবে কোনো মামলায় আসামি করা হয়নি চিন্ময় কৃষ্ণ দাসকে। হত্যাসহ 5 মামলায় এখন পর্যন্ত 39 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। অনুমেয়ভাবেই ইনজুরির কারণে দলে নেই নাজমুল শান্ত, মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়। সবশেষ ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন জাকির হাসান। 1 বছর পর ফিরলেন আফিফ। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজের ভালো করার প্রত্যয় ব্যক্ত করে দেশ ছাড়লেন ওয়ানডে দলের সদস্যরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য অনেকটা অনুমেয় দলই ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গ্রেন ইনজুরিতে এই সিরিজ মিস করছেন শান্ত, তাই টেস্টের পর ওয়ানডে সিরিজেও অধিনায়কের দায়িত্ব থাকছে মিরাজের কাঁধেই। দলের আরেক সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রহিমও ছিটকে গেছেন আঙুলের ইনজুরিতে। তবে দলে রয়েছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। সবশেষ ওয়ানডে দলে থাকা জাকির হাসানকে রাখা হয়নি ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য। দীর্ঘ 1 বছর পর টাইগার জার্সিতে ফিরেছেন আফিফ হোসেন। কৃতিত্বকালীন ছুটিতে থাকায় স্কোয়াডে নেই কাটার মাস্টার মুস্তাফিজ। তার জায়গায় ডাক পেয়েছেন তানজিম হাসান সাকিব। আফগানদের বিপক্ষে দারুণ অভিষেক হওয়া নাহিদ রানা ধরে রেখেছেন জায়গা। দলের বাকি সদস্যরা হলেন লিটন দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ ইমন, জাকির আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে এরই মধ্যে ঢাকা ছেড়েছেন ওয়ানডে দলের বাকি সদস্যরা। 50 ওভারের ক্রিকেটে ক্যারিবীয়দের বিপক্ষে ভালো করার প্রত্যয় তানজিদ তামিমের। তো এর আগেও আমরা ওয়ার্ল্ড কাপ খেলছি ওখানে, তো মানে ভালো করারই লক্ষ্য থাকবে, চেষ্টা করবো যাতে শুরুটা আমাদের ভালো করতে পারি। অ্যাবিলিটি নিয়ে কারো কোনো কোশ্চেন নেই, আমরা এর থেকে ভালো করতে পারি। তো আমি যেটা প্রথমে বলছি যে সবার যদি সবার রেসপন্সিবিলিটিসটা নেই তাহলে আশা করি যে ভালো কিছু করা সম্ভব। আপাতত আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো মানসিক অবস্থায় নেই সাকিব আল হাসান, এমনটাই জানিয়েছিলেন বিসিবি সভাপতি। তার একদিন পরই সাকিবকে ছাড়াই ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিবি। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। দেশের বাজারে নতুন বিম্পোক এআই প্রযুক্তি সুবিধা সম্পন্ন রেফ্রিজারেটর লাইন আপ উন্মোচন করেছে কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং। সন্ধ্যায় রাজধানী গুলশানের র্যাঙ্কস ইমার্ট স্টোরে আয়োজিত অনুষ্ঠানে নতুন এই রেফ্রিজারেটর লাইন আপ উন্মোচন হয়। আয়োজকরা জানান, ব্যবহারকারীদের নানা ধরনের প্রয়োজন মেটানোর উপযোগী করে এই রেফ্রিজারেটরগুলো ডিজাইন করা হয়েছে। প্রতিটি মডেলে ব্যবহৃত হয়েছে প্রিমিয়াম মেটালিক ফিনিশ, কোটা ফিনিশ এবং গ্লাসের সমন্বয়ে তৈরি স্লিক ফ্ল্যাট দরজা। এআই সাপোর্টেড ফ্রিজগুলো গ্রাহকদের বিদ্যুৎ খরচ কমিয়ে আনার পাশাপাশি কম্প্রেসারের স্থায়িত্ব বাড়াবে। নতুন এই ফ্রিজ আছে 4টি অত্যাধুনিক মডেল। দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান আকিজ বশির গ্রুপের অন্যতম ব্র্যান্ড আকিজ বশির গ্লাসের প্রথম বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের একটি হোটেলে টুগেদার উই উইন শীর্ষক আয়োজনে দেশব্যাপী 500-এর বেশি ডিলার এবং কর্মকর্তারা অংশ নেন। আকিজ বশির গ্রুপ দেশের গ্লাস শিল্পে নতুনত্ব ও আধুনিকায়নের মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন আনতে বদ্ধপরিকর বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তসলিম মোহাম্মদ খান, প্রধান পরিচালন কর্মকর্তা খোরশেদ আলম এবং বিপণন বিভাগের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক আব্দুস সুফি উপস্থিত ছিলেন। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।